আয় ছেলে, এদিকে আয়। আপু, আপনি আমাকে কিছু বলছেন? তাহলে কি তোর বাবাকে বলছি নাকি? আপু, বাবা তো বাসায়, তাহলে বাবাকে বলে আসি। একদম চটকনা মেরে তো সব কটা দাঁত ফেলে দেবো হাদারাম। আমি তোকে কি বললাম আর তুই আমাকে কি বলছিস? কি বলছেন আপু? তোকে চুমু খাবো বলছি। এসব আপনি কি বলছেন আপু? আমি তো আপনাকে চিনিও না, জানিও না, তাহলে আপনি আমাকে চুমু খাবেন কেন? উফ আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এ কোন হাদারাম নিয়ে পড়লাম যে কোনো কথাই বোঝে না। আপু, আমাকে কিছু করতে হবে। মাফ চাই তোর কাছে, তুই এখান থেকে যা, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন তোর মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। আপু, তাহলে তো আমি ব্যথা পাবো, তাহলে আমি পালাই। এই কথা বলে রাখি সেখান থেকে দূরে পালালো। রাফির এইরকম আচরণ দেখে সেখানে উপস্থিত স্নেহার সমস্ত বন্ধু বান্ধব হাসাহাসি করতে শুরু করলো। তারা এই প্রথম এরকম একটা ঘটনা দেখলো। একটা ছেলে এতটা বোকাশোকা হতে পারে এটা তাদের ধারণার বাইরে ছিল। স্নেহা এবং তার সব বন্ধু বান্ধবরা সবাই মিলে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। তখনই হঠাৎ ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছিল রাফি। আর রাফিকে দেখে স্নেহা তার দিকে ডাক দেয়। আসলে রাফি ছেলেটা একটু সহজ সরল আর একটু বোকা টাইপের। সে অন্য সবার মতো স্মার্ট আর বুদ্ধিমান নয়। সে সবসময় একটু বোকা শোকা হয়েই থাকে। এই ধরুন, শার্টের সবগুলো বোতাম লাগাবে, ফুল হাতা শার্ট পরবে, চুলে তেল দিবে, চুলে সিটি করে আশ্রাবে, যাতে তাকে পুরোপুরি জোকারের মতো লাগে। এরকম হয়েই সে কলেজে এসেছিল। আর এই অবস্থা দেখে স্নেহা তাকে নিজের কাছে ডেকে নিয়েছিল। দেখা হয়তো তাকে কিছু বলতো, কিন্তু তার এরকম হাদারাম মার্কা কথাবার্তা শুনে স্নেহা তাকে আর কিছুই বলল না। রাফি কলেজের প্রত্যেকটা রুমের দরজায় দরজায় ঘুরছে আর নিজের ক্লাসরুম হচ্ছে, কিন্তু নিজের ক্লাসরুম খুঁজে পাচ্ছে না। এদিকে ক্লাসের টাইম হয়ে আসছে, তাই স্নেহা আর তার বন্ধুরা ক্লাসের দিকে এগোচ্ছে। কিছু একটা খুঁজতেছে, তখনই স্নেহা আবারও রাফির সামনে এসে দাঁড়ায় আর রাফিকে বলে, এই ছেলে, কিছু খুঁজতেছো নাকি? হ্যাঁ আপু, আসলে আমি কলেজে নতুন এসেছি, তাই আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। আমার ক্লাসরুমটা কোন দিকে বলতে পারবে? আমার সঙ্গে আয়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। আপনার সঙ্গে কোথায় যাব আপু? বাসর ঘরে যাবি, আমার সঙ্গে বাসর করবি? আমি আপনার সঙ্গে বাসর করব কেন? আমি এটুকু একটা ছেলে, আমার তো এখনো নাক দিয়ে পানি পড়ে। আমার কি এখনো বাসর করার মতো বয়স হয়েছে নাকি? রাতের এইরকম কথা শুনে স্নেহা হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। একটা ছেলে এতটা বোকা বোকা হতে পারে এটা স্নেহার ধারণার বাইরে ছিল। সে তখন কোনো কথা না বলেই রাফির হাত ধরে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে গেল। আর তারপর বলতে লাগলো, এটাই তোর ক্লাসরুম, আর এখানে বসেই তুই প্রতিদিন ক্লাস করবি। আর তক্ষণে ক্লাস টিচার চলে আসে। ক্লাস টিচার ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে অফিস রুমে চলে গেল। তখনই রাফি স্নেহাকে বলতে লাগে, আপু, তুমিও কি আমার সঙ্গে একই ক্লাসে পড়ো? হ্যাঁ, আমিও এই ক্লাসেই পড়ি। তখন রাফি আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। এদিকে দুপুরে সবাই ক্যান্টিনে খাবার খেতে গেল, কিন্তু রাতে ক্লাসরুমে বসে আছে এটা দেখে স্নেহা রাফির কাছে আসে আর রাফিকে জিজ্ঞাসা করে সে দুপুরের খাবার খাবে কিনা। তখন রাফি বলে দুপুরের খাবার তার আম্মু তাকে বানিয়ে দিয়েছে, সে ক্লাসরুমে বসে খাবারটা খেয়ে নেবে। ক্যান্টিনে গেলে কেউ যদি তার বইপত্র চুরি করে নিয়ে যায়। এই কথা শুনে স্নেহা হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খায় আর বলতে থাকে, ক্লাসরুমে চোর আসবে কোথা থেকে? চোর আসবে, তাছাড়া ওরা ধন সম্পত্তি নেওয়ার জন্য আসে। ক্লাসরুমে কেউ বইপত্র চুরি করতে আসে না। কিন্তু রাফি স্নেহার কোনো কথাই শুনল না, সে এখানেই বসে রইল। অবশেষে রাফিকে কোনো কথা শোনাতে না পেরে স্নেহা ক্লাসরুম থেকে বের হয়ে ক্যান্টিনে চলে গেল। তারপর সে তার বন্ধুদের নিয়ে খাবার খেয়ে তারপর আবার ক্লাসরুমে চলে আসে। কলেজ ছুটি হয় বিকেল 3টার দিকে। রাফি কলেজ থেকে বের হয়ে রিক্সা নিচ্ছিল, তখনই আবারও স্নেহা রাফির সামনে এসে দাঁড়ায়। স্নেহা রাফিকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই তোর বাসা কই রে? উত্তরা, 4 নম্বর সেক্টর, 10 নম্বর রোডের 112 নম্বর বাড়ি। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু, রিক্সাওয়ালাকে বলে দিয়েছি আমাকে এখান থেকে নিয়ে যেতে, তাই রিক্সাওয়ালার জন্য অপেক্ষা করছি। তখন রাফির এই কথা শুনে স্নেহা বলতে লাগলো, সে আর রাফিকে দায়িত্ব নিয়ে তার ভাষা পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু রাফি তার কোনো কথাই শুনল না। তার কথা একটাই, তার আম্মুর কথা অমান্য করলে তার আম্মু তাকে বকাবকি করবে। সে কোনোভাবেই তার আম্মুর কথা অমান্য করবে না। রিক্সাওয়ালা আসবে, তারপর সে রিক্সাওয়ালার সঙ্গে বাসায় যাবে। এই কথা শুনে নিহার মেজাজ অনেকটাই গরম হয়ে গেল। কলেজে এখনো পর্যন্ত এমন কোনো ছেলে আসেনি যারা স্নেহার কথা শুনে না, বা কোনো মেয়েও না। এদিকে রাফি আজ প্রথমবার কলেজে এসে স্নেহার কথা অমান্য করেছে। এটা দেখে যে স্নেহা অনেক বেশি রেগে গেল। আর তখনই রাফির হাত ধরে টানতে টানতে নিজের বাইকে উঠে বসালো।
তারপর সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করলো। এদিকে এটা দেখে রাফি অনেকটাই ভয় পেয়ে গেল। আর রাফি তখন স্নেহাকে বলতে লাগে, আরে আপু, আপনি এটা কি করছেন? এত জোরে বাইক চালাচ্ছেন কেন? আমি তো পড়ে যাব। আমি বাড়ি থেকে পড়ে গেলে আমার হাত পা সব ভেঙে যাবে, আর তখন আমার আম্মু আমাকে আরও মাইর দিবে। এই তুই একদম চুপচাপ বসে থাক, একদম বেশি কথা বলবি না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করব আর তোর হাত পা ভেঙে ফেলবো। চুপচাপ আমার বাইকে বসে থাক। স্নেহার এরকম ধমক শুনে রাফি অনেকটাই ভয় পেয়ে গেল। তাই আর কোনো কথা বলল না, চুপচাপ বাইকে বসে থাকলো। এদিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রাফির বাড়ির সামনে পৌঁছে গেল। রাফিকে সে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলতে লাগলো, এই যে তোর বাড়িতে চলে এসেছি, এই ছেলে তোর বাড়িতে চলে এসেছি। এবার লক্ষ্মী ছেলের মতো বাড়ির ভেতরে চলে যা। আর হ্যাঁ, কাল সকালবেলা আমি এখানে পৌঁছে যাব। এখন থেকে প্রতিদিন তুই আমার সঙ্গে যাওয়া আসা করবি। কিন্তু আপু, কেন? আমার আম্মু তো আমাকে রিকশায় করে যাওয়া আসা করতে বলেছে। তোর আম্মু বলেছে তো কি হয়েছে? এখন থেকে প্রতিদিন তুই আমার সঙ্গে যাওয়া আসা করবি। আমি একবার সকালবেলা তোকে নিয়ে যাব, আবার বিকালবেলা তোকে তোর বাসায় পৌঁছে দেব। এই কথা বলেই স্নেহা সেখানে আর এক মুহূর্তও দেরি না করে সোজা চলে গেল, কারণ তার বন্ধুরা তার জন্য ক্যাম্পাসে অপেক্ষা করছে। সে সেখান থেকে সোজা ক্যাম্পাসে চলে আসে। ক্যাম্পাসের ভিতরে বাইক নিয়ে প্রবেশ করতেই তার বন্ধুরা তার কাছে এগিয়ে আসার তাকে বলতে থাকে সে এতক্ষণ কোথায় ছিল এবং কেন গিয়েছিল। তখন স্নেহা তাদের কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ তাদেরকে বলে বাইকে উঠে বসতে বলে। সে তাদেরকে নিয়ে পার্কে চলে যায়, সেখানে গল্প গুজব করে। এরপর সন্ধ্যা নেমে আসলে সবাই যার যার বাড়িতে চলে গেল। এভাবেই কাটছিল দিনগুলো। দেখতে দেখতে প্রায় সপ্তাহ খানেক সময় কেটে গেল। সেদিন শুক্রবার ছিল। রাতে তার আম্মুর সঙ্গে শপিং মলে গিয়েছিল। শপিং মল থেকে বের হতেই সে দেখতে পেল শপিং মলের সামনে স্নেহা আর তার সঙ্গে কয়েকটা ছেলে মেয়ে রয়েছে। তারা দোকান থেকে চাঁদা আর টাকা তুলছে। এটা দেখে রাফি তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, তুমি একটু এখানে দাঁড়াও, আমি ওই মেয়েটার সঙ্গে একটু কথা বলে আসি। তুই ওই মেয়েটার সঙ্গে কেন কথা বলবি? ওই মেয়েটা তো একটা মাস্তান এলাকায় মাস্তানি করে বেড়ায়। ওই মেয়ের সঙ্গে তোর কিভাবে পরিচয়? আম্মু, ওটা তো স্নেহা, আমাদের কলেজে পড়ে। এই কথা শুনে তখনই রাতের আম্মু রাফির হাত ধরে টানতে টানতে রাফিকে নিয়ে বাড়িতে চলে আসলেন। রাফিকে স্নেহার সঙ্গে কথা বলতে না দেওয়ায় রাফি কান্না করছিল বাড়িতে এসে। ড্রয়িং রুমে বসে কান্না করছে, এটা দেখে তার আম্মু তাকে বলেছে কেন কান্না করছে। তখন সে বলতে থাকে তার আম্মু তাকে কেন স্নেহার সঙ্গে কথা বলতে দিল না। রাফির আম্মু তখন তার কথার কোনো উত্তর না দিয়েই রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে ফিরে আসলেন। তারপর রাফির পাশে বসে রাফির মাথায় হাত বুলাতে বুলাতে তিনি বলতে থাকেন, দেখ রাফি, তুই এখনো অনেক ছোট, কোনো কিছুই বুঝিস না। আমি তোর আম্মু, আমি যা করি তোর ভালোর জন্যই করি। তাই তোকে বলছি, ওই মেয়েটা একদমই ভালো নয়। একদম ওই মেয়েটার সঙ্গে মিশবি না। ওই মেয়েটা গুন্ডা মাস্তান নিয়ে চলাফেরা করে। এইসব কিন্তু আমার একদমই পছন্দ নয়। না জানি কখন আবার তোকে ওদের সঙ্গে ফাঁসিয়ে নেয়। রাফি তখনও গুন্ডা মাস্তান কি জিনিস সেই সবে কিছুই বুঝে না। আসলে রাফির বয়স হয়েছে ঠিকই, কিন্তু বিবেক বুদ্ধি তখনও সেভাবে হয়ে ওঠেনি। তার বয়স 17 বছর, কিন্তু তার আচরণ এখনও সেই ছোট বাচ্চার মতো। এখনও ছোট বাচ্চাদের মতো করে কথা বলে, কোনো কথাই গুছিয়ে বলতে পারে না। এটা নিয়েই তার মায়ের যত চিন্তা। রাফি প্যাকে স্নেহার সঙ্গে কথা বলতে না দেওয়ার জন্য তার মায়ের সঙ্গে রাগ করে নিজের রুমে চলে গেল আর মুখ ফুলিয়ে বসে রইল। কিন্তু তার মা সেসব কিছুকেই পাত্তা দিল না। সে নিজের রুমে বসে বসে কান্না করছে। কেন তার মা তাকে তার বন্ধুর সঙ্গে কথা বলতে দিল না। রাতের বেলা তার আম্মু তাকে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে ডাকলো, কিন্তু সে আসলো না। সে তার আম্মুকে বলে দিল সে তার আম্মুর সঙ্গে রাগ করেছে, তাই সে খাবার খাবে না। তখন তার আম্মু তাকে জোর করেই খাবার খাইয়ে দিল। রাতের খাবার খেয়ে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন সে কলেজে আসলো তখনই দেখতে পেল স্নেহা তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসে বসে আছে। তখনই রাফি দৌড়ে স্নেহার কাছে চলে গেল আর বলতে লাগলো, আপু, কাল তুমি শপিং মলের সামনে দোকানগুলোতে কি করছিলে? আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আমার আম্মুর জন্য তোমার সঙ্গে কথা বলতে পারিনি। স্নেহার তখন মনে পড়ে গতকালকের ঘটনা। সে তো সেখানে চাঁদার টাকা তোলার জন্য গিয়েছিল। তবে কি রাফি তাকে এই অবস্থায় দেখে ফেলেছে? তাহলে রাতে এখন তার ব্যাপারে কি মনে করবে? এসব চিন্তা করতে করতেই হঠাৎই তার মনে পড়ল রাফি তো বোকা শোকা একটা ছেলে। তাছাড়া সে কোনো কিছু মনে করলেই বা কি যায় আসে, এটা তো স্নেহার নিত্যদিনের কাজ।
এলাকায় গুন্ডামি মাস্তানি করা, চাদর টাকা তোলা, আরও কত কিছু। এগুলো এখন তার কাছে পান্তা ভাতের মতো। তাই স্নেহা রাফিকে বলতে লাগে সে সেখানে চাঁদার টাকা তুলতে গিয়েছিল। তখন রাফি তাকে বলতে থাকে, আপু একটা জ্যামিতি বক্স কিনতে তো মাত্র 100 টাকা লাগে, তাহলে একটা চাঁদা কিনতে বড় জোর 20 টাকা লাগে, তাহলে সেই চাঁদা কেনার টাকার জন্য তুমি ওখানে কেন গিয়েছিলে? ওটা কি তোমার বাবার দোকান নাকি? রাফির এই কথা শুনে সেখানে সবাই হো হো করে হেসে উঠল। তখনই রাফি তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা সবাই হাসছো কেন? এই কথা শুনে স্নেহা তাদের সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলল, আর রাফিকে বলতে লাগলো, এই তোরা সবাই চুপ কর। রাফি, এটা সেই চাঁদা নয়। তুমি এসব বুঝবে না, যাও লক্ষ্মী ছেলের মতো ক্লাসে চলে যাও। রাফি তখন আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমে চলে গেল। এদিকে স্নেহার বন্ধুরা তখন হাসাহাসি করছিল। এটা দেখে স্নেহা বলতে লাগলো, তোরা এভাবে হাসাহাসি করছিস কেন? ছেলেটা একটু সহজ সরল টাইপের, তাই সব কিছু বুঝে উঠতে পারে না, হাসাহাসি করবি নাকি? আচ্ছা ভাই, আমরা এটাই বুঝতে পাই না এই ছেলেটার সঙ্গে তুই এইভাবে নিজের থেকে এত ভালো হয়ে কথা বলিস কেন? সত্যি বললে তোরা বিশ্বাস করবি না। এটা তুই কি বলছিস? আমরা তোর কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। ছেলেটাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, বলতে পারিস তোদের বস প্রেমে পড়ে গেছে। মাথা খারাপ হয়েছে নাকি তোর? দেশে ছেলের অভাব পড়েছে নাকি যে তুই এইরকম একটা বোকা শুকা টাইপের ছেলের সঙ্গে প্রেম করতে যাবি? এখানে মাথা খারাপ হওয়ার কি আছে? যেটা সত্য সেটাই বললাম। এই ছেলেটাকে সত্যিই আমার খুব ভালো লাগে, তাই তো আমি ছেলেটার সঙ্গে প্রেম করতে চাই। বলতে বলতে ক্লাসের ঘন্টা পড়ে গেল। স্নেহা এবং তার সব বন্ধুরা ক্লাসে চলে আসলো। ক্লাস শেষ হলে স্নেহা রাফিকে তার সঙ্গে এক জায়গায় যাওয়ার জন্য বলে, কিন্তু রাফি বলে সেখানে গেলে তার আম্মু বকাবকি করবে। তার আম্মু তাকে বলে দিয়েছে কলেজ ছুটি হলে সোজা বাসায় চলে যেতে, অন্য কোথাও গেলে তার আম্মু তাকে মারতেও পারে। এই কথা শুনে স্নেহা বলতে লাগলো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তাহলে আর তোমার আম্মু তোমাকে কিছুই বলবে না, তুমি আমার সঙ্গে চলো। এই কথা বলে একরকম জোর করেই রাফিকে নিয়ে স্নেহা বাইকে উঠে বসলো। তারপর বাইক স্টার্ট করে তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। তারপর বাইক থেকে নেমে স্নেহা রাফিকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আর ওয়েটারকে কিছু খাবারের নাম বলে। ওয়েটার কিছুক্ষণের মধ্যেই পুরো খাবার দিয়ে ভর্তি করে ফেললো। এটার দিয়ে খেয়ে রাফি নেহাকে বলতে থাকে, স্নেহা এতগুলো খাবার কেন অর্ডার করেছে? এতগুলো খাবার কে খাবে? এই কথা শুনে স্নেহা রাফিকে বলে, কেন, তুমি আর আমি আমরা দুজন খাবো? আমরা তো দুজন মানুষই এখানে রয়েছি, তাই আমি এই খাবারগুলো তোমার আর আমার জন্যই অর্ডার করেছি। এই কথা বলে স্নেহা খাবার খাওয়া শুরু করলো। রাফি তখন চুপচাপ বসে আছে, কোনো কিছুই করছে না। এটা দেখে স্নেহা রাফিকে বলতে থাকে, রাফি কেন খাবার খাচ্ছে না, কেন চুপচাপ বসে আছে? তখন রাফি বলে তার ক্ষুধা নেই। এই কথা শুনে তখন স্নেহা রাফিকে ধমক দেয় আর বলতে থাকে তার সঙ্গে খাবার খাওয়ার জন্য। স্নেহার ধমকে রাফি অনেকটা ভয় পেয়ে যায়। রাফি তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে তার সঙ্গে খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে রাফি তখন স্নেহাকে বলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এই কথা শুনে স্নেহা বলে রাফিকে, আজ সারাদিন স্নেহার সঙ্গে ঘোরাঘুরি করতে হবে। বিকেলবেলা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখবে, তারপর সন্ধ্যার পর রাফিকে বাড়িতে দিয়ে আসবে। এই কথা শুনে রাফি একদম কান্না করে দেয় আর বলতে থাকে, সন্ধ্যার পর বাড়িতে গেলে তার আম্মু তাকে মাইর দিবে। তার আম্মু তাকে স্পষ্টভাবে বলে দিয়েছে কলেজ ছুটি হওয়ার পর সে যেন আর এক মুহূর্ত সময় বাইরে না থাকে। এই কথা শুনে স্নেহা হাসতে হাসতে বলতে থাকে, আচ্ছা, তুই তো এখন বড় হয়েছিস, কলেজে পড়াশোনা করছিস, তাহলে তোর আম্মু তোকে এভাবে গার্ড দিয়ে রাখে কেন? তুই কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, আমি তো ছোটই। আমি তো এখনো একা একা রাস্তা পার হতে খুব ভয় পাই। আমার আম্মু আমাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেয়। এই কথা শুনে স্নেহা হু হু করে শক্ত করে হাসতে থাকে। রাফি স্নেহার হাসি দেখে অনেকটাই অবাক হয় আর স্নেহাকে জিজ্ঞাসা করে সে কেন এভাবে হাসাহাসি করছে। স্নেহা তখন বলতে থাকে সে রাফির এই কথা শুনে হাসাহাসি করছে। এই কথা শুনে রাফি আবার স্নেহাকে বলে, এই কথা শুনে হাসার কি আছে, সে তো হাসার মতো কিছুই বলেনি। তখন স্নেহা রাফিকে বলতে থাকে, দেখ, আমি একটা মেয়ে হয়ে কতটা ফ্রিডম নিয়ে বেঁচে আছি, আর তুই একটা ছেলে হয়ে তোর আম্মুকে এতটা ভয় পাস। এটা ভাবতেই আমার হাসি পাচ্ছে। এই বলে স্নেহা কোনো রকমে নিজের হাসিটা ধামাচাপা দিয়ে খাবারটা খেয়ে নিল। তারপর রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে সে রাফিকে নিয়ে আবারও বাইকে উঠে বসলো। তারা একটা পার্কে এসে বসলো। পার্কে এসে রাফি দেখতে পেল এখানে অনেক ছেলে মেয়েরাই বসে আছে। সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সবাই তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে পার্সোনাল টাইম স্পেন্ড করছে। কেউ বা প্রেমিকার চুলে মিলে কেটে দিচ্ছে, আবার কেউ বা প্রেমিকাকে চুমু খাচ্ছে।
এটা দেখে রাফি স্নেহাকে বলতে থাকে। আরে আপু, আপনি আমাকে এটা কোথায় নিয়ে এসেছেন? এখানে তো সবাই খারাপ কাজ করছে। ছেলেগুলো মেয়েগুলোর সঙ্গে কি করছে? চলুন আমরা এখান থেকে চলে যাই। তুই কর আমার সঙ্গে এগুলো, এগুলো কোনো খারাপ কাজ না, ভালোই তো। আরে না, এগুলো খারাপ কাজ। আমি এসব করব না, প্লিজ চলো আমরা এখান থেকে চলে যাই। এই বলে রাফি সেখান থেকে উঠে চলে আসতে চাইছিল। তখনই স্নেহা পিছন থেকে রাফির হাতটা ধরে ফেলে আর টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এটা দেখে রাফি বলতে থাকে। এসব কি করছেন? আমাকে ছেড়ে দিন, আমার কেমন যেন কাতুকুতু লাগছে। আর কিছু লাগছে না, আমি যে তোকে জড়িয়ে ধরেছি, নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিয়েছি, অন্য কোনো অনুভূতি হচ্ছে না। তখন রাফি বলতে থাকে, আর কিসের অনুভূতি হবে? কোনো অনুভূতি হচ্ছে না, প্লিজ আমাকে ছেড়ে দিন, সবাই দেখছি তো, এখানে অনেক মানুষ আছে, আমার খুব লজ্জা করছে। এই বলে রাফি স্নেহার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এটা দেখে স্নেহা মনে মনে বলতে থাকে, কি একটা হাদারাম ছেলে দেখছি, কোনো কিছুই বুঝে না। এই ছেলেটাকেই আমার প্রয়োজন, এটা একদম নরম কাদামাটির মতো, এটাকে আমি যেভাবে তৈরি করে নেব ঠিক সেভাবেই হয়ে উঠবে। এই বলে স্নেহা রাফিকে আবারও বলতে থাকে। আচ্ছা শোন না, আমাকে তোর বউ বানাবি? না, আমি কেন আপনাকে আমার বউ বানাবো? তাছাড়া আমি এখনো অনেক ছোট। আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? যখন বয়স হবে তখন না হয় করবি, কিন্তু বল, তুই আমাকে বিয়ে করবি? ঠিক আছে, যখন সময় হবে তখন দেখা যাবে। এই বলে রাফি আর স্নেহা দুজনেই পার্কে বসে থেকে গল্প করতে থাকে। স্নেহা রাফির কথা শুনে অনেক মজা পায়। ছোট বাচ্চাদের মতো ছোট ছোট করে কথা বলে আর খুব বাচ্চা সুলভ আচরণ করে। এগুলো ব্যবহার খুবই ভালো লাগে, তাই সে আরো দু চারটা কথা বাড়িয়ে বলে রাফির কথা শুনতে চায়। এভাবে দেখতে দেখতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে চলল। তখনই স্নেহা রাফিকে নিয়ে পার্ক থেকে বের হয়ে বুড়িগঙ্গা নদীর পাড়ে এসে বসলো। বুড়িগঙ্গার কালো জল দেখছিল তারা। তখনই রাফি স্নেহাকে বলতে থাকে তারা এখানে কেন এসেছে। তখন স্নেহা রাফিকে বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমরা সন্ধ্যাবেলা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখব, আর এখন তাই দেখছি। এই বলে স্নেহা আর রাফি দুজনে এক পাশাপাশি বসে তখন দেখা হঠাৎ করে স্নেহা রাফির কাঁধে নিজের মাথাটা রাখলো। ওইটা দেখে আবারও রাফি বলতে থাকে, আরে আপনি এটা কি করছেন? আপনি আমার কাঁধে মাথা রাখছেন কেন? সবাই দেখছে তো, সবাই কি ভাববে? নেহা তখন কোনো কথাই বলল না, কারণ সে খুব ভালো করেই জানে এই হাদারামটাকে যতই বুঝাক এই হাদারাম কোনো কিছুই বুঝবে না। তাই সে কোনো কথা না বলে সে তার মতো করেই রাফির কাঁধে মাথা রেখে বসে রইল। দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে রাত হতে চলল। এদিকে রাফির ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা দেখে স্নেহা তাকে প্রশ্ন করে তার হাত পা কাঁপাকাঁপি করছে কেন। এই কথা শুনে রাফি স্নেহাকে বলতে থাকে, এত দেরি করে বাসায় ফিরছে, এখন তো তার আম্মু তাকে একদম মেরেই ফেলবে। তখন স্নেহা বলতে থাকে, কি হয় সেটা পরে দেখা যাবে। এই বলে স্নেহা রাফিকে নিয়ে বাইকে উঠে বসে আর আনুমানিক সন্ধ্যা 7টার দিকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। বাড়ির সামনে বাইকটা দাঁড় করিয়ে রাফি আর স্নেহা দোকানে বাইক থেকে নামে। রাফি বাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল, তখন স্নেহাও তার পিছন পিছন বাড়ির ভিতরে প্রবেশ করে। ওই মুহূর্তে ড্রয়িং রুমে বসা ছিল রাফির আম্মু। রাফির আম্মু রাফিকে দেখে একদম রেগে আগুন হয়ে বলতে লাগলো, এই হারামজাদা, এতক্ষণ তুই কোথায় ছিলিস? এই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন তুলছিস না কেন? কথাটা শুনে পকেট থেকে মোবাইল বের করে রাফি, আর মোবাইলটা বের করে দেখতে পারে সেখানে প্রায় 50টার মতো মিসড কল বেশি আছে। আসলে তার মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই কে তাকে ফোন করেছে এসব ব্যাপারে সে কিছুই জানে না। তাই রাফি ভীতু কণ্ঠে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, আসলে আমার মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছিল, তাই আমি তোমার কল দেখতে পাইনি। কেন হয় বুঝলাম, কিন্তু তার আগে তুই আমাকে এইটা বল, এতক্ষণ তুই কোথায় ছিলি? আমার কোনো দিন তো আমার কথা ছাড়া কোথাও যাস না, তাহলে আজ ভার্সিটি ছুটি হওয়ার পর থেকে এতক্ষণ সময় তুই কোথায় ছিলি? তখনই পাশ থেকে স্নেহা রাফির আম্মুর কথার উত্তর দেয়। তখন স্নেহা রাফির আম্মুকে বলতে থাকে রাফির আম্মু যেন রাফিকে কোনো কিছু না বলে, কারণ এতে রাফির কোনো দোষ নেই, স্নেহা নিজেই রাফিকে নিয়ে গেছিল। এই কথা শুনে রাফির আম্মু তো আরো অনেক বেশি রেগে গেল আর স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তোমার সাহস দেখে তো আমি অবাক না হয়ে পারছি না। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, মাঝখানে তুমি এসে ঢুকে পড়ছো কেন? আসলে শাশুড়ি মা, আমি তো আপনার ছেলের হবু বউ, তাই আপনি যদি আমার হবু হাজবেন্ডকে কিছু বলেন সেখানে তো আমাকে কথা বলতেই হয়, কারণ সে এতক্ষণ আমার সঙ্গে। স্নেহার এরকম কথা শুনে রাফির আম্মু আরো অনেক বেশি ক্ষেপে গেল আর তখনই স্নেহাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। কিন্তু স্নেহাও সহজে কোনো কথা শোনার মেয়ে নয়, কারণ সে বরাবরই সবাই তাকে যেটা বলে তার উল্টো পথে চলে।
তাই স্নেহা তখন সেখান থেকে না গিয়ে উল্টো রাফির মায়ের সঙ্গে তর্কে জড়ায় আর বলতে থাকে, দেখুন শাশুড়ি মা, আপনি আমার হবু শাশুড়ি বলে এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, তা না হলে কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন আমি কতটা অভদ্র হতে পারি। তখন রাফির আম্মু বলতে থাকে, অন্য মেয়ে তুমি কথাটা ভদ্র আর কথাটা অভদ্র সেটা আমি তোমার কথা শুনেই বুঝতে পেরেছি। আর কোনো কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তুমি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু তোমার সঙ্গে খুব খারাপ কিছু হয়ে যাবে, এটা আমি তোমাকে বলে দিলাম। এই কথা শুনে রাফি অনেকটা ভয় পেয়ে যায় আর রাফি তখন স্নেহাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। রাফির কথা শুনে স্নেহা বাড়ি থেকে বের হয়ে চলে গেল, কারণ সে সবার কথা অমান্য করলেও রাফির কথা কখনোই অমান্য করবে না, কারণ সে সত্যি সত্যি রাফিকে মন থেকে ভালোবেসে ফেলেছে। রাত আনুমানিক 8টার মতো বাজে। স্নেহা বাড়িতে ফিরে এসেছে, তখনই তার আব্বু অফিস থেকে ফিরে আসে। স্নেহাকে এই সময়ে বাড়িতে আসতে দেখে তিনি স্নেহাকে প্রশ্ন করেন, কি ব্যাপার, তুমি এতক্ষণে কেন বাড়িতে ফিরছো? এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। কেন, এটা কি নতুন কিছু নাকি যে আমি দেরি করে বাড়িতে ফিরি তাই আমাকে প্রশ্ন করতে হবে? এই বলে স্নেহা সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। এদিকে তার বাবা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে বলছে, মেয়েটার কতটা অধপতন হয়ে গেল যে বাবার সঙ্গে এভাবে কথা বলছে। সত্যি এই মেয়েটাকে একটু বেশি ভালোবাসার প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছেন তিনি। আসলে দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর যখন সন্তানের মুখ দেখেছিলেন, তখন সেই সন্তানকে তিনি একটু বেশি ভালোবেসে ফেলেছিলেন, যার কারণে তিনি সবসময় সন্তানের কথাই মেনে চলতেন। সন্তান যা চায় তা নিজের সামর্থ্য না থাকলেও সেটা এনে দেওয়ার চেষ্টা করতেন। তবে ওনার আর্থিক অবস্থা অতটাও খারাপ ছিল না, তিনি যথেষ্ট সচ্ছল ছিলেন। তাই মেয়ে কোনো কিছু চাইলে তিনি সঙ্গে সঙ্গেই সেটা মেয়ের সামনে হাজির করতেন, যার কারণে স্নেহা সবচাইতে বেশি বেপরোয়া হয়ে ওঠে। এইসব কথা তিনি ড্রয়িং রুমে বসে বসে ভাবতে থাকেন, কিন্তু এখন আর এসব কথা ভেবে কী লাভ হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে, মেয়ে তো একদম বেপরোয়া হয়ে গেছে, এখন আর চাইলেও তাকে ভালো করা যাবে না। স্নেহা নিজের রুমে এসে রাফিকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর রাফি ফোনটা রিসিভ করে। দেরিতে ফোন রিসিভ করে স্নেহা অনেক বেশি রেগে যায় আর রাফিকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন তুলছিলে না কেন? আমি তো পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলাম, তাই দেখতে পাইনি। বলেন কেন ফোন দিয়েছেন? তোমাকে একটা কথা বলি, এখন থেকে তুমি আর আমাকে আপনি করে কথা বলবে না, তুমি আমাকে তুমি করে কথা বলবে, কারণ আমরা দুজন তো একই ক্লাসে পড়ি, সেই সূত্রে আমরা দুজন সমবয়সী, আর সমবয়সীদের মধ্যে আপনি আপনি ডাকটা ভালো লাগে না। কিন্তু আমার আম্মু তো আমাকে বলে দিয়েছে আমি কেন বাইরের কোনো মেয়েকে তুমি বলে না ডাকি, সবাইকে যেন সম্মান করি এবং আপনি বলে কথা বলি। দেখো, তোমার আম্মু যেটা বলার বলেছে তাই বলেছে, সব সময় ওনার কথাই মেনে চলতে হবে, এটা তো কোনো হাদিসে লেখা নেই। তাছাড়া আমি তো নিজেই তোমাকে অনুমতি দিচ্ছি আমাকে তুমি তুমি করে বলার জন্য, তাহলে তোমার তুমি করে বলতে সমস্যাটা কোথায়? কিন্তু রাফি কোনোভাবেই রাজি হলো না নেহাকে তুমি করে বলতে। এদিকে নেহাও হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়, সে যেভাবেই হোক রাফির কাছ থেকে তুমি বলে ডাকা আদায় করেই নেবে। কারণ হলো সে রাফিকে ভালোবেসে ফেলেছে, আর ভালোবাসার মানুষের মুখে আপনি ডাকটা একদম শোভা পায় না। ভালোবাসার মানুষের মুখে তুমি ডাকটা শুনতেই বড্ড বেশি ভালো লাগে। স্নেহা অনেকবার চেষ্টা করলো রাফির কাছ থেকে তুমি ডাকটা শোনার জন্য, কিন্তু রাফি তো কোনোভাবেই রাজি হয়নি, তাই সে বিরক্ত হয়েই ফোনটা কেটে দিল। আর এদিকে রাফি স্নেহার সঙ্গে কথা বলা শেষ করে ফোন রেখে দিয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দিল। রাফি ছেলেটা কিন্তু পড়াশোনায় এমনিতে ভালো, পড়াশোনায় সে খুব মনোযোগী, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে, এমনকি ক্লাসে কোনো একটা পড়ানোর আগেই সে ওই পড়াটা পড়ে ফেলে। সে কখনোই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে না। এর জন্য পুরো ক্রেডিটটাই তার আম্মুর, কারণ তার আম্মু ছোটবেলা থেকেই তাকে সময়ের কাজ সময়ে করতে শিখিয়েছে। যদিও সে একটু হ্যাবলা টাইপের, কিন্তু সে তার আম্মুর কথা কখনোই অমান্য করে না। পড়াশোনা শেষ হলে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলছিল তাদের দিনগুলো। দেখতে দেখতে 1 বছর সময় কেটে গেল। ইতিমধ্যে এবার রাফি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। কলেজে আবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি শুরু চলছে। কলেজের নতুন নতুন স্টুডেন্ট, এই তো সেদিনের কথা। রাফি কলেজ গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল, তখনই হঠাৎ একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এই যে, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, এখানে তো আপনি ছাড়া অন্য কেউ নেই, তাই তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছিলাম। আসলে আমি এই কলেজে নতুন এসেছি তো, আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না।
আপনি কি আমায় এ ব্যাপারে একটু হেল্প করতে পারেন? তাহলে আমার কিছুটা উপকার হতো। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি আপনাকে এইটুকু সাহায্য অবশ্যই করতে পারি। চলুন আমি আপনাকে আপনার ক্লাস পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এই বলে রাফি নিজেই দায়িত্ব নিয়ে মেয়েটাকে তার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিতে যাবে, তখনই স্নেহা তার সামনে এসে দাঁড়ায়। সে মেয়েটার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল, এটা স্নেহা দেখে ফেলে। তাই তো এখনই স্নেহা তাদের দুজনের সামনে এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোর? তুই ওর সঙ্গে গল্প করছিস কেন? আমি ওনার সাথে গল্প করছি না তো, আমি কলেজে নতুন এসেছি, তাই ওনাকে বলছিলাম আমার ক্লাসরুমটা একটু দেখিয়ে দিতে। তুই কলেজে নতুন এসেছিস তাই বলে কি তোর চাকর নাকি যে ও দায়িত্ব নিয়ে তোকে তোর ক্লাস পর্যন্ত পৌঁছে দেবে? তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যদি আজকের পর কোনোদিন ওর সঙ্গে কথা বলার দুঃসাহস করিস তাহলে কিন্তু আমি তোর চোখ উঠিয়ে মার্বেল বসিয়ে দেব। এই বলে স্নেহা দিয়ার সঙ্গে এক প্রকার ঝগড়া বাঁধিয়ে দিল। দিয়াও ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়, সে একজনের কাছে নিজের ক্লাসরুমের ব্যাপারে জিজ্ঞাসা করেছে, এটা তো অপরাধ নয়, তাই বলে তাকে এভাবে কথা শুনতে হবে কেন? সেও স্নেহার সঙ্গে তর্ক করতে থাকে। এদিকে স্নেহার সঙ্গে তর্ক করছে, এটা দেখে স্নেহার অনেক বেশি রাগ উঠে যায়, তাই সে দিয়াকে একটা থাপ্পড় মেরে বলতে থাকে, তোর কথা বলার এত সাহস, তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করিস? তুই জানিস এই কলেজে সবাই আমাকে ভয় পেয়ে চলে। তখনই দিয়া বলতে থাকে, সবাই ভয় পায় বলে যে সে নিজেও ভয় পাবে এরকমটা তো কোনো হাদিসে লেখা নেই। সে কাউকেই ভয় পায় না, এখানে পড়াশোনা করতে এসেছে, কারো দাসত্ব নয়। এই বলে মুখটাকে একটা ভেঙচি মেরে দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে স্নেহার আগে ফুসফুস করছে। তখনই রাফি স্নেহাকে বলতে থাকে, কি হলো, আপনি এভাবে রেগে গেছেন কেন? তোমাকে কতবার বলেছি কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, কিন্তু তারপরেও তুমি কেন এই মেয়ের সঙ্গে কথা বলছো? মেয়েটা তো বলছিল সে তার নিজের ক্লাসরুমটা খুঁজে পাচ্ছে না, তাই তো আমি তাকে তার ক্লাসরুমটা দেখিয়ে যাওয়ার জন্যই যাচ্ছিলাম। স্নেহা তখন রাফিকে আর কোনো কথা না বলে রাফিকে নিয়ে ক্লাসরুমে চলে গেল। এভাবেই চলছিল তাদের দিনগুলো। কয়েকদিন পর তাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তাই কলেজের সব স্টুডেন্টরা ঠিক করেছে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরবে। সেই সূত্রে স্নেহা মার্কেটে গিয়ে তার জন্য একটা শাড়ি, এই শাড়ির সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসে। তারপর সেটা রাফির হাতে তুলে দিয়ে বলে নবীনবরণ অনুষ্ঠানের দিন পরে আসার জন্য। তখন রাফি স্নেহাকে বলে তার আম্মু নিষেধ করে দিয়েছে অন্য কারো দেওয়া কিছু নিতে। এই কথাটা শুনে স্নেহা অনেক বেশি রেগে গেল আর বলতে লাগলো, এই আমি তোকে কি বলেছি, তুই শুনতে পাসনি? তোকে বলেছি এই পাঞ্জাবিটা নিয়ে যেতে আর নবীনবরণ অনুষ্ঠানের দিন পরে আসতে, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করছিস কেন? না মানে আসলে এটা নিয়ে গেলে আম্মু আমাকে মাইর দিবে। তোর আম্মু যদি তোকে মেরে ফেলে তাহলে সেটা আমি বুঝবো, কিন্তু তুই এখন এটা তোর সঙ্গে নিয়ে যা আর নবীনবরণ অনুষ্ঠানের দিন পরে আসবি। এই বলে স্নেহা রাফির হাতে পাঞ্জাবির প্যাকেটটা ধরিয়ে দিল। রাফি তখন বাধ্য হয়ে এটা তার সঙ্গে নিয়ে গেল, কিন্তু অঘটন ঘটছিল তার বাড়িতে নিয়ে যেতে। এই ড্রয়িং রুমে তার আম্মু বসা ছিল, তার হাতে পাঞ্জাবির প্যাকেট দেখে জিজ্ঞাসা করে এর ভিতর কী রয়েছে। রাফি তখন তার আম্মুকে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে তার আম্মু অনেক বেশি রেগে গেল, আর তখনই রাফির হাত থেকে পাঞ্জাবির প্যাকেটটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। রাফি তখন তার আম্মুকে কোনো কিছুই বলতে পারল না, কারণ সে তার আম্মুকে প্রচণ্ড ভয় পায়, তাই সে চুপচাপ নিজের রুমে চলে গেল। এদিকে দেখতে দেখতে নবীনবরণ অনুষ্ঠান চলে আসলো। সেদিন সকালবেলা রাফি প্রতিদিনের মতোই শার্ট প্যান্ট পরে কলেজে গেল। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে আসে। স্নেহা কলেজে এসেই রাফিকে খুঁজতে থাকে। তখন স্নেহা দেখতে পায় রাফি কলেজের একপাশে বসে আছে, কিন্তু তার গায়ে কোনো পাঞ্জাবি নাই। সে প্রতিদিনকার ন্যায় শার্ট প্যান্ট পরা অবস্থায় কলেজে এসেছে। এটা দেখে স্নেহা এত বেশি রেগে গিয়েছে, সে আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারল না। সেখান থেকে সোজা রাফির সামনে গিয়ে দাঁড়ালো এবং ঠাস ঠাস করে বেশ কয়েকটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, কি রে, তোকে আমি কতবার বলেছিলাম আমার দেওয়া পাঞ্জাবিটা পরে আসবি, কিন্তু তুই সেটা না করে প্রতিদিনের মতো শার্ট প্যান্ট পরে এভাবে কলেজে এসেছিস কেন? এদিকে স্নেহার চর খেয়ে রাফি একদম কান্না করে দিয়েছে। সে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আমি কিভাবে সেদিনকার আপনার দেয়া পাঞ্জাবিটা পরে আসব? আমার আম্মু তো ওই পাঞ্জাবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে আর ময়লাগুলো সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। কথাটা শুনে স্নেহার পায়ে রক্ত একদম মাথায় উঠে গেল। সে কাউকে কোনো একটা জিনিস গিফট করেছে আর সেই জিনিসটা অন্য একজন ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই কথাটা আর সে হজম করতে পারল না। সে তখনই রাফির হাত ধরে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে আসলো আর বাইকে উঠালো। তারপর সেখান থেকে সোজা একটা শপিং মলে নিয়ে গেল। সেখান থেকে তখন সে আবারও নিজের শাড়ির সঙ্গে ম্যাচ করে রাফিকে একটা পাঞ্জাবি কিনে দিল এবং সেটা সেখানেই চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করিয়ে নিল। তারপর রাফিকে নিয়ে সোজা কলেজে চলে আসলো। এভাবেই চলছিল তাদের দিনগুলো।
দেখতে দেখতে বেশ কিছুদিন সময় কেটে গেল। স্নেহা প্রতিদিন রাফিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এটা তার আম্মা একদম পছন্দ করতে চায় না। রাফির আম্মু রাফিকে নিজের হাতে রাখতে চান। আর এদিকে স্নেহারা রাফিকে ভালোবেসে ফেলেছে। সেই মুহূর্তে রাফিকে ছাড়া কোনো কিছুই বুঝতে চায় না। সবসময় সেই রাফিকে নিয়ে ব্যস্ত থাকতে চায়। ইভেন এখন তো এমন হচ্ছে, স্নেহা কলেজ ছুটির পর প্রায় প্রতিদিন রাফিকে নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। যে বিষয়টা রাফির আম্মা একদমই সহ্য করতে পারছেন না। তাই তো সেদিন বিকেলবেলা অপেক্ষা করছিলেন বাড়ির গেটের সামনে কখন রাফি আর স্নেহা ফিরে আসবে। প্রায় সন্ধ্যার দিকে রাফি আর স্নেহা দুজনেই ফিরে আসলো। তখনই তিনি স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগেন, এই মেয়ে, কী সমস্যা তোমার? তুমি এভাবে আমার ছেলের পিছনে পড়েছো কেন? তুমি কি আমার ছেলেটাকে ঠিকমতো পড়াশোনা করতে দেবে না নাকি? দেখুন শাশুড়ি আম্মু, আপনি আমার হবু শাশুড়ি, তাই আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি। তবে আপনি আমাদের দুজনের মাঝখানে চলে আসবেন না, তাহলে কিন্তু আমি কাউকে পরোয়া করব না। এই মেয়ে, তোমার তো সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার এইটুকুনি একটা ছেলে, এই ছেলেটাকেও নিয়ে তুমি যা ইচ্ছে তা করছো। তার উপর আবার আমাকে হুমকি দিয়ে কথা বলছো। আমি তোমার নামে থানায় মামলা করব। তোমাকে আমি দেখে নেব। তুমি আমায় চিনতে পারোনি। আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। দেখুন শাশুড়ি আম্মু, আমাকে জেলের ভাত খাওয়ানো অতটাও সহজ নয় যতটা সহজ আপনি ভাবছেন। তবে একটা কথা শেষবারের মতো বলবি, আপনি আমাদের দুজনের মাঝখানে আসবেন না। রাফি আমার ভালোবাসা, আর আমার ভালোবাসার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে ফেলে দেব। রাফিকে আমি আপনার বাড়িতে থাকতে দিচ্ছি, তার কারণ হলো এখনও আমি তো জানি স্টুডেন্ট, আর আমাদের বিয়েটা এখনও হয়নি। আমাদের বিয়েটা হয়ে গেলে আমি রাফিকে কখনোই আপনার বাড়িতে থাকতে দেব না। তুমি আমার ছেলেকে নিয়ে আমাকে ধমকি দিয়েছো। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে সত্যি পারছি না। তবে আমিও দেখে নেব আমার ছেলেকে তুমি কি করে তোমার নিজের করে রেখে দাও। এই কথা বলে রাফির আম্মু রাফিকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। বাড়ির ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তিনি দরজা বন্ধ করে দিলেন। তারপর রাফিকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে রাফির গালে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এই হারামজাদা, এই দিন দেখার জন্য আমি তোকে ফালতেছি নাকি? একটা মেয়ে কোথা থেকে এসে তোর সঙ্গে এসব কিছু করে বেড়াবে, আর তুই সব কিছুই সয়ে সাই দিয়ে যাবি? ওই মেয়ের সঙ্গে তোর কি সম্পর্ক? এই বলে তার আম্মু তাকে বকাঝকা করতে থাকে। কিন্তু সে কোনো উত্তরই দেয় না, চুপচাপ বসে থেকে সবকিছু শুনতে থাকে। একসময় তার আম্মু তাকে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেল। কারণ সে তার আম্মুর কথার কোনো উত্তর দিচ্ছে না, তাই তার আম্মু চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর রাফি নিজেও নিজের রুমে চলে আসে। এদিকে স্নেহা বাড়িতে আসতেই তার আব্বু তাকে নিজের রুমে ডেকে নিল। তারপর তাকে বলতে লাগলো, মামনি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আগামীকালকে আমার আগের বন্ধুর ছেলে লন্ডন থেকে এখানে আসবে। সে বেশ কিছুদিন এখানে থাকবে। তোমার বন্ধুর ছেলে এখানে আসবে তো আমার কি হয়েছে? আর তুমি এসব কথা আমাকেই বা কেন বলছো? তোমাকে বলছি তার কারণ কি সেটা তুমি এখন বুঝতে পারছো না। তোমার বয়স এই বছরেই 18 পূর্ণ হয়েছে, তাই আমি চাইছি আমার বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়েটা দিতে। স্নেহা তার বাবার মুখ থেকে এই কথাটা শুনে অনেক বেশি রেগে গেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, তুমি আমাকে পাগল পেয়েছো নাকি? তুমি একটা ছেলেকে ধরে এনে বলবে আমার এই ছেলেটাকে বিয়ে করতে হবে আর আমি ওই ছেলেটাকে বিয়ে করে নেব? এটা তুমি ভাবলে কি করে? এই কথা বলে চিৎকার আমি কি করতে করতে স্নেহা সেখান থেকে চলে গেল। এদিকে স্নেহার আব্বু ড্রয়িং রুমে বসে মনে মনে ভাবতে লাগলো, মেয়েটাকে এতটাই বিগড়ে গেল, এখন তার বিয়ের কথা চলছে, এতেও সে আমার কোনো কথাই শুনবে না। এইসব চিন্তা করতে করতে স্নেহার আব্বু আবারও স্নেহার রুমে গেলেন। ওই স্নেহা নিজের রুমে গিয়ে বসে বসে মোবাইল টিপছিল। তখন স্নেহার আব্বু তার পাশে গিয়ে বসলো এবং তার মাথায় হাত রেখে বলতে লাগলো, দেখো মামনি, আমি এখন আর আগের মতো সুস্থ নেই। তুমি তো জানোই আমার শরীরের উপর দিয়ে অনেক অসুখ বিসুখ যাচ্ছে। তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে নিয়ে আমি অনেক চিন্তিত। আমি যদি মরে যাই তাহলে তোমার কি হবে? তাই আমি বেঁচে থাকতে তোমার একটা বিহিত করে যেতে চাই। শোনো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার চিন্তা আমি নিজেই করতে পারবো। আর হ্যাঁ, আমি তোমার কোনো বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তার মুখ থেকে এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেন তার আব্বু। কারণ তার বিয়ের যেরকম চরিত্র সবার সঙ্গে খরগোশ বাছাই কথা বলে, আর সেখানে কোনো ছেলে তাকে ভালোবাসবে এটা হতেও পারে নাকি?
তাই অনেকটা উৎসুক দৃষ্টি নিয়ে স্নেহার আব্বু স্নেহাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, কিন্তু তুমি আমাকে এইটা বলো, কে সেই ছেলে? আমি তার ফ্যামিলির সঙ্গে কথা বলে তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তার বাবা একটু আগে তার বিয়ের সম্বন্ধ অন্য একটা ছেলের সঙ্গে করছিল, আর এক মুহূর্তেই তার ভালোবাসার মানুষের কথা বলছে। এই কথাটা শুনে স্নেহা তার বাবাকে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি? এই তো একটু আগে তোমার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করছিলে। তুমি যখন আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবে না, অন্য একটা ছেলেকে পছন্দ করো, তাহলে আমারও তো দেখতে হয় সেই ছেলেটা আর কেমন। যদি পছন্দ হয় তাহলে সেই ছেলের সঙ্গে তোমারকে বিয়ে দেবো। এই কথা শুনে স্নেহা তার আব্বুকে বলে সে রাফির সঙ্গে কথা বলে তারপর তার বাবাকে জানাবে, কারণ রাফির আম্মু তো স্নেহাকে পছন্দ করে না। আগে তো রাফির আম্মুকে ম্যানেজ করতে হবে, তারপর তো সব কিছু। তার বাবা তখন এই কথা শুনে চলে গেলেন। এদিকে পরের দিন কলেজ শেষ করে স্নেহা রাফিকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসলো। কলিং বেলে চাপ দিতেই রাফির আম্মু এসে দরজা খুলে দিল। রাফির আম্মু স্নেহাকে দেখে আজ আরো অনেক বেশি রেগে গেলেন আর বলতে লাগলেন, মেয়ে, তোমার থেকে একটুও লজ্জা শরম নেই? লজ্জা শরম কি সবার খেয়ে পড়ে বসে আছো নাকি? কাল তোমাকে এতগুলো কথা বললাম, আজ আবার তুমি আমার বাসায় চলে এসেছো কেন? স্নেহা তখন নিজেকে কিছুটা শান্ত রেখে তারপর বলতে থাকে, দেখুন শাশুড়ি আম্মা, আজ আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে আসিনি। দেখুন, আমি আপনার সঙ্গে একটু ঠান্ডা মাথায় বসে কথা বলতে এসেছি। তুমি আমার সঙ্গে ঠান্ডা মাথায় কি কথা বলবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চুপচাপ এখান থেকে চলে যাও। নেহা তখন রাফির আম্মুকে আবারও বলতে থাকে, দেখুন আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আমি তো বলছি আমি আপনার সঙ্গে ঠান্ডা মাথায় একটু কথা বলতে এসেছি। আপনি একটু ঠান্ডা হয়ে বসুন, আমি জাস্ট 2 মিনিট আপনার সাথে কথা বলবো আর তারপর আমি চলে যাব। এই কথা শুনে রাফির আম্মু একটু চুপ হয়ে বসেন আর তারপর বলতে থাকেন, কি বলবে তাড়াতাড়ি বলো আর এখান থেকে কেটে পড়ো। তখন স্নেহা বলতে শুরু করে, দেখুন, আমি আর রাফি দুজন দুজনকে ভালোবাসি। এই কথাটা আপনি আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করলেও জানতে পারবেন। যদিও আপনার ছেলে আপনাকে ভয় পেয়ে কোনো কিছুই বলে না, সে আপনাকে প্রচণ্ড ভয় পায়। তবে আমি কাউকে ভয় পাই না। আমি সাহস নিয়ে আমার বাবাকে বলেছি এবং আপনাকেও বলতে এসেছি। তার কারণ হলো, আমার বাবা অন্য একজন ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করছে, কিন্তু একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে আমি করতে পারবো না। তাই আমি আপনার সঙ্গে কথা বলতে আসলাম। কথাটা শুনেই রাফির আম্মু একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে থাকে, তুমি ভাবলে কি করে তোমার মতো একটা মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাবো? আমার ছেলেটা কত সহজ সরল, আমি কি সেখানে তোমার মতো একটা মেয়েকে আমি আমার ছেলের ঘাড়ে তুলে দেব? কখনোই না। নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে চলে যাও। নেহা তখন কি বলবে বুঝতে পারছে না। এই সময় হয়তো সে জীবনের সবচাইতে ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছে, কিন্তু এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কিনা সেটাই তো দেখার বিষয়। স্নেহাও খুব রাগী, এদিকে রাফির আম্মুও খুব রাগী। এখন এই যুদ্ধে কে হারবে আর কে জিতবে এটাই দেখার বিষয়। নেহা তখন নিজের রাগটাকে আরো একটু কন্ট্রোল করে রাফির আম্মুকে বলে, দেখুন আন্টি, আপনার যদি বিশ্বাস না হয় আপনার ছেলে আমাকে ভালোবাসে, তাহলে আপনি এই কথাটা আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আপনার ছেলে যদি বলে আমার সঙ্গে থাকলে সে ভালো থাকে না, আমার সঙ্গে সে ভালো টাইম স্পেন্ড করে না, তাহলে আমি ছেড়ে দেবো আপনার ছেলেকে। সে যদি এটা একবার বলে যে আমার মায়ায় পড়ে নেই সে, তাহলে আমি তাকে ছেড়ে জীবনের মতো চলে যাব। এবার রাফির আম্মুর মনটা একটু হলেও নরম হয়ে আসলো। তাই তিনি নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন এ ব্যাপারে। রাফি তখন কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল, কারণ সেও স্নেহার মায়ায় পড়ে গেছে। এদিকে তার আম্মুর সামনে বলতেও পারছে না, কারণ সে তার আম্মুকে খুব বেশি ভয় পায়। এখন যদি সে তার আম্মুকে এ ব্যাপারে কোনো কিছু বলে আর তার আম্মু ওভার রিঅ্যাক্ট করে ফেলে তাহলে কি হবে সেটাই ভাবছে। তখন স্নেহা রাফির আম্মুকে বলে, দেখলেন তো আপনার ছেলে চুপচাপ আছে, তার মানে সে এতে সম্মত। রাফির আম্মু তখন স্নেহাকে বলে নেহার আব্বুকে রাফির আম্মুর সঙ্গে কথা বলতে পাঠানোর জন্য। নেহা তখন খুশি মনে বাড়িতে ফিরে যায়। তার আব্বু তখন ড্রয়িং রুমে বসেছিল। তখন স্নেহা তার আব্বুর পাশে গিয়ে বসে আর বলে, আব্বু, আমি রাফির আম্মুর সঙ্গে কথা বলে এসেছি, তোমার সঙ্গে কথা বলতে চান। এখন তুমি কবে ওনার সঙ্গে কথা বলতে যাবে সেটাই বলো। স্নেহার আব্বু তখন বলে উনি কালকেই রাফির আম্মুর সাথে কথা বলতে যাবেন। এই কথা শুনে স্নেহা অনেক বেশি খুশি হয়। পরের দিন দুপুরের পরে স্নেহার আব্বু রাফিদের বাড়িতে গেল রাফির আম্মুর সঙ্গে কথা বলার জন্য। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই রাফি এসে দরজা খুলে দিল। রাফির আম্মু তখন ড্রয়িং রুমে বসা ছিলেন। রাফি দরজা খুলে দিতেই আব্বুকে দেখতে পেলেন। সে নেহার আব্বুকে এর আগেও কোনোদিন দেখেনি। তারপরে সে নেহার আব্বুকে সালাম দিল এবং তার পরিচয় জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কে আপনি?
ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখছি সব কিছু খুব সহজেই ভুলে যাও, তাই না? তোমাদের বাড়িতে আজ একজন মানুষ আসার কথা ছিল, সেটাও ভুলে গেছো। তখন রাফি বলতে থাকে, ও আচ্ছা আঙ্কেল, আমি চিনতে পেরেছি। আসলে আপনাকে তো এর আগে কখনো দেখিনি, যদিও স্নেহার মুখে অনেকবার আপনার নাম শুনেছি, কিন্তু আপনাকে সামনাসামনি দেখা হয়নি, বিধায় আপনাকে চিনতে পারিনি। যাই হোক, কেমন আছেন আপনি? কথাটা রাফি দরজার সামনে দাঁড়িয়ে থেকেই বলছিল। এটা দেখে স্নেহার আব্বু কিছুটা রেগে গেলেও এটা নিজের মধ্যে কন্ট্রোলে রাখলেন, প্রকাশ করলেন না। এদিকে রাফির আম্মু ড্রয়িং রুম থেকে বলতে লাগলেন, দরজার সামনে দাঁড়িয়ে রেখে কথা বলছে কেন? তখন রাফি বলতে থাকে, আম্মু, স্নেহার আব্বু এসেছে, আমি ওনার সঙ্গে কথা বলছি। এই ছেলে, তোর হবু শ্বশুর আমাদের বাড়ির প্রথমবার এসেছে, তুই তো ওনাকে নিয়ে বাড়ির ভিতরে আসবি? তুই তা না করে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ওনাকে নিয়ে বাড়ির ভিতরে আর। রাফি তখন তার আম্মুর কথায় স্নেহার আব্বুকে বাড়ির ভিতরে আসতে বলল। স্নেহার আব্বু বাড়ির ভিতরে এসে বাড়ির চারপাশটা একবার ভালো করে দেখে নিলেন। তারপরে স্নেহার আব্বু রাফির আম্মুর দিকে লক্ষ্য করে বললেন, আপনারা তো দেখছি চেরাকাতা সে ভালোই লাখ টাকার স্বপ্ন দেখেন। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি কি আমাদেরকে অপমান করছেন আমরা আপনাদের মতো ধনী নই বলে? এখানে তো না বোঝার মতো কোনো কিছু নেই, আমি তো যা বলার পরিষ্কার করেই বলছি। এই কথা বলে স্নেহার আব্বু আবারও বলতে থাকে, আপনারা জেনে শুনেই আপনার ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন, তাই না? আমার মেয়েটা তো একদম সহজ সরল, আপনাদের প্যাচ কোনো কিছুই বুঝে না। তাই আপনি আপনার ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন, যাতে রাজকন্যা আর রাজত্ব দুটোই একসঙ্গে পেতে পারেন। কিন্তু বিশ্বাস করেন, আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেবে না। স্নেহার আব্বুর এরকম কথা শুনে রাফির আম্মু কিছুটা রেগে গেলেন আর বলতে লাগলেন, দেখুন, আমার তো মনে হয় আপনি আপনার মাস্তান গুন্ডা মার্কা মেয়েটাকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন। আপনি কি ভেবেছেন আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নেব? কখনোই না। আপনার মেয়ে নেহাত আমাকে হাতে পায়ে ধরে বলেছিল সে আমার ছেলেকে ভালোবাসে, আর আমার ছেলেও আপনার মেয়েকে ভালোবাসে। তাই আমি এই বিয়েতে সম্মতি জানিয়েছিলাম। কিন্তু এখন আপনি যেটা দেখালেন, তারপর তো আমি কখনোই আপনার মেয়েকে আমার বাড়ির বউ বানাবো না। আপনি দয়া করে এবার আসতে পারেন, তা না হলে কিন্তু আমি ব্যবহার খারাপ হতে পারে। এই কথা শুনে স্নেহার আব্বু আরো বেশি রেগে গেলেন আর তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এখানে তিনি এসেছিলেন শুধুমাত্র মেয়ের পছন্দটা কেমন সেটা দেখতে, কিন্তু এখানে এসে তিনি যেটা দেখতে পারেন, তারপর তো তিনি আর কখনোই এ বাড়ির দিকে ফিরেও তাকাবেন না। আর মেয়েকেও বিয়ে দেওয়া তো অনেক দূরের কথা। এই কথা বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে স্নেহা অপেক্ষা করছে কখন তার আব্বু বাড়িতে ফিরে আসবে আর কখন সে খুশির খবরটা শুনবে। এভাবেই বসে বসে অপেক্ষা করছিল সে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তখনই তার আব্বু বাড়িতে ফিরে আসলো। সে খুশি মনে উৎসুক দৃষ্টিতে তার আব্বুর দিকে এগিয়ে গেল আর তারপর তার আব্বুকে জিজ্ঞাসা করলো রাফিদের ব্যাপারে। তখনই তার আব্বু কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেলেন। স্নেহা তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই সে তার আব্বুর পিছন পিছন তার আব্বুর রুমে চলে গেল। তার আব্বু রুমে গিয়ে আগে ফুসফুস করতে করতে খাটের উপরে বসে রইল। স্নেহা তখন তার আব্বুর পাশে গিয়ে বসলো, তারপর আবারও তার আব্বুকে বলল, কি হলো আব্বু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি রাফিদের বাড়িতে গিয়েছিলে? ওর আম্মুর সঙ্গে কথা বলেছিলে? তখনই তার আব্বু বলতে থাকে, রাফির মতো গরিব আর বোকাশোকা ছেলের সঙ্গে কখনোই তার মেয়েকে বিয়ে দেবে না। যে ছেলের সাধারণতম জ্ঞানটুকুও নেই, যে ছেলে কাকে কিভাবে কথা বলতে হবে এটুকু পর্যন্ত জানে না, এই ছেলের সঙ্গে তিনি মেয়েকে বিয়ে দিবেন কিভাবে? এই কথা শুনে স্নেহা তার আব্বুকে বলতে থাকে, আব্বু, তুমি খুব ভালো করেই জানো আমার সম্পর্কে, তাই আমি তোমাকে বলছি রাফি ছাড়া অন্য কোনো ছেলে কখনোই আমার সঙ্গে সংসার করবে না। আমি যা কিছু করি এবং যা কিছু করে বেড়াই, এত কিছুর পর কোনো ভালো ফ্যামিলির ছেলে আমাকে বিয়ে করবে, তবুও রাফি আর রাফির আম্মু আমাকে তাদের বাড়ির বউ বানিয়ে নিতে রাজি হয়েছে। এটাই কি যথেষ্ট নয়? এই বলে স্নেহা তার আব্বুকে বুঝাতে থাকে, কিন্তু তার আব্বু কোনো কথাই শুনল না এবং তিনি পরিষ্কার স্নেহাকে জানিয়ে দিলেন ওনার মেয়ে যেহেতু ওনার পছন্দ করা ছেলেকে রেখে অন্য একটা ছেলেকে পছন্দ করেছে, তাই তার দেখার ইচ্ছা হয়েছিল ছেলেটা কেমন কেমন ছেলেটাকে তার মেয়ে পছন্দ করেছে। তাই তো তিনি ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে গিয়েছিলেন। কিন্তু এখন যেহেতু সবকিছু তিনি নিজের চোখে দেখে এসেছেন, তাই তিনি আর কখনোই এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। নিজের বন্ধুর ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিবেন। এই কথা শুনে স্নেহা তার আব্বুকে পরিষ্কার জানিয়ে দেয় সেও রাফিকেই বিয়ে করবে, তার বাবার পছন্দ করা ছেলেকে সে কখনোই বিয়ে করবে না। এতে যা হওয়ার তাই হোক, তাতে তার কিছুই যায় আসে না। এই বলে স্নেহা নিজের রুমে চলে গেল। এদিকে পরের দিন রাফিকে তার আম্মু কলেজে যেতে দিল না, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেভাবেই হোক এই মেয়ের হাত থেকে নিজের ছেলেকে তিনি বাঁচিয়ে নেবেন।
এই মেয়ের সঙ্গে তিনি আর কখনোই নিজের ছেলেকে মিশতে দেবেন না। স্নেহা কলেজে এসে রাফিকে দেখতে না পেয়ে সারা কলেজ ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজল। সবার কাছেই রাফির ব্যাপারে খোঁজখবর নিল, কিন্তু কেউ রাফির ব্যাপারে কোনো কিছুই বলতে পারল না। স্নেহা তখন আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে সোজা রাফির বাসায় চলে গেল। দরজায় দাঁড়িয়ে কলিং বেল কাঁপছিল, কিন্তু বেশ কয়েকবার চাপ দেওয়ার পরেও কেউ দরজা খুলছিল না। অবশেষে বাধ্য হয়ে চলে আসবে এমন সময় রাফির আম্মু দরজাটা খুলে আর স্নেহাকে দেখে বলতে থাকে, কি সমস্যা তোমার? তুমি এখানে কেন এসেছো? আন্টি, রাফি কোথায়? আমি রাফির সঙ্গে কথা বলতে চাই। সে আজ কলেজে যায়নি কেন? আমার ছেলে কলেজে গেছে, তুই গেলে না, সে ব্যাপারে তোমাকে খোঁজ নিতে হবে না। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি আর কখনোই আমার বাড়ির সীমানায় আসবে না। আমি তোমার ছায়াটাও দেখতে চাই না। তখন এই স্নেহা রাফির আম্মুকে বলতে থাকে, দেখুন, যা হওয়ার হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি ভাবতে পারিনি আমার আব্বু আপনার সঙ্গে এরকম আচরণ করবে, কিন্তু দেখুন, আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। প্লিজ আন্টি, আপনি পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন এবং রাফির সঙ্গে আমাকে অন্তত একবার কথা বলতে দিন। এই বলে স্নেহা রাফির আম্মুকে অনেক রিকোয়েস্ট করলেও তার কোনো কথাই শুনলো না। তিনি স্নেহাকে বাড়ি থেকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। এরপর তার মুখের উপরই দরজাটা আটকে দিলেন। স্নেহা তখন কি করবে কিছুই বুঝতে পারে না। সে রাফিকে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। রাফিকে ছাড়া সে বেঁচে থাকতে পারবে না। তাই সে বারবার দরজায় নক করতে থাকেন, কিন্তু রাফির আম্মা আর একবারও দরজাটি খুললেন না। তাই অবশেষে বাধ্য হয়ে স্নেহাকে সেখান থেকে চলে যেতে হলো। বাসায় এসে মন খারাপ করে নিজের রুমে বসে আছে স্নেহা। এটা দেখে তার বাবা তার রুমে আসে আর তাকে বলতে থাকে, কি ব্যাপার মা, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ব্যাপারটা এমন হলো না যে গাছের গোড়া কেটে দিয়ে গাছকে জিজ্ঞাসা করছো বেঁচে থাকার ইচ্ছা আছে কিনা? স্নেহার আব্বু তখন পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, তাই তিনি আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। কারণ তিনি মনে মনে এটাই ভাবছেন, মেয়ের মনে হয়তো একটু কষ্ট লেগেছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, আদৌ কি সব কিছু ঠিক হবে, নাকি তাদের এই ভেঙে যাওয়া ভালোবাসা কোনোদিনও জোড়া লাগবে? এই কাহিনী জানতে হলে দেখতে হবে আমাদের পুরো গল্পটা। তো ভিউয়ার্স, চলুন দেখি কি হয়। পরের দিনটাতে স্নেহা প্রতিদিনই কলেজে যেত, কিন্তু রাফি আর কলেজে আসতো না। এদিকে রাফি কলেজে আসছে না এবং রাফির সঙ্গে স্নেহা কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। আর রাফির ফোন তার আম্মু নিয়ে নিয়েছে। রাফির সঙ্গে কথা বলার কোনো উপায় নেই। এজন্য স্নেহা সবসময় খুব বেশি মন খারাপ করতে থাকে। সে এখন আর মন খুলে হাসে না, সবসময় গোমরা মুখে হয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, সবসময় একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তার আব্বু তার সঙ্গে কথা বলতে চাইলেও সে তার আব্বুর সঙ্গে কোনো কথা বলে না। তার আব্বু ভেবে পারছে না এখন কি করবে, মেয়েকে কি করে সঠিক পথে ফিরিয়ে আনা যাবে। এসব চিন্তা করতে করতেই তার লন্ডনের বন্ধু তাকে ফোন করে এবং বলে তারা কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসছে এবং স্নেহার আব্বু যেন স্নেহার সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে রাখে, তারা বাংলাদেশে বেশি দিন থাকবে না। বিয়ের পর্বটা শেষ করে তারপরে তারা স্নেহাকে নিয়ে এখান থেকে সোজা লন্ডনে চলে যাবে। নেহার আব্বু এই খবরটা শুনে মনে মনে একটু বেশি খুশিই হলেন, কারণ মেয়েটা অনেকদিন ধরে কারোর সঙ্গে কোনো কথা বলে না, হাসে না, সবসময় একা একাই থাকে। এখন যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে অবশ্যই সে তার হাজব্যান্ডের সঙ্গে একটু হলেও হাসি খুশি থাকবে, সবার সঙ্গে একটু হলেও কথা বলার চেষ্টা করবে। তাহলে হয়তো মেয়েটা আবারও আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই চিন্তা করতে করতে স্নেহার আব্বু স্নেহার কাছে গেলেন। স্নেহা তখন নিজের রুমে বসে বসে বই পড়ছিল। স্নেহা তার আব্বুকে দেখেও না দেখার ভান করে আগের মতোই নিজের পড়া কন্টিনিউ করতে থাকলো। তখনই তার আব্বু তার পাশে গিয়ে দাঁড়ালো এবং তার মাথায় হাত রেখে বলতে লাগলো, দেখ মা, আমি তোর বাবা, আমি কখনোই তোর খারাপ কিছু চাই না। আমি চাই সবসময় তোর সঙ্গে ভালো কিছু হোক। তাই আমি ওই ছেলেটার সঙ্গে তোকে বিয়ে দিতে পারছি না। তুই আমাকে ক্ষমা করে দিস। আমার বন্ধুর ছেলে শিক্ষিত এবং যথেষ্ট ম্যাচিউরড। একটা ছেলে এই বছরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরিও পেয়ে গেছে। তার সঙ্গে তার বিয়ে হলে তোর ভবিষ্যৎ সুনিশ্চিত। এরপর তিনি আরও বলতে থাকেন, ছেলেটা লন্ডনের মতো একটা দেশে বড় হয়েছে, আর সেখানে রাফি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যেখানে সে নিজেই ঠিক মতো 3 বেলা খেতে পায় না, সেখানে বউকে খাওয়াবে কি? তার উপর আবার রাফির বাবা বেঁচে নেই। রাফির বাবা অনেকদিন আগেই মারা গেছেন। তার বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি করে চলছে মা ছেলের সংসার। ছেলেটা যথেষ্ট বিবেক বুদ্ধিমান সম্পন্ন নয়, ছেলেটা আনম্যাচিওরড, তাই তিনি জেনে শুনে নিজের মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে পারেন না। এরপর আরও অনেক কথা বলে নিজের মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকেন, কিন্তু স্নেহা এসব কথাকে কোনো পাত্তা দেয় না। সে তার মতো করেই চুপচাপ বসে থাকে। তখনই আবারও তার বাবা তাকে বলে তার বন্ধুর ছেলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসছে। স্নেহা যেন নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার্ড করে।
তখন স্নেহা নিজের মতোই ছিল। তার বাবা এই কথাগুলো বলতে বলতে রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর মনে মনে ভাবতে লাগলেন মেয়েটা হয়তো এবার নিজেকে একটু হলেও পরিবর্তন করার চেষ্টা করবে। দেখতে দেখতে প্রায় আরও সপ্তাহখানেক সময় চলে গেল। আজকে স্নেহার বাবার বন্ধুর ছেলে বাংলাদেশে ফিরে আসার তারিখ। তাই স্নেহার বাবা সকাল থেকেই বাড়ির কাজের মেয়েগুলোকে তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি করে রান্নাবান্না থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করার জন্য। এদিকে স্নেহা সকালবেলায় রেডি হয়ে কলেজে চলে গেল। তার বাবার অনেকবার নিষেধ করেছিল আজ কলেজে না যেতে, কিন্তু স্নেহা তার বাবার কথাই শুনল না। সেটা তার নিজের মতো করেই বাসা থেকে বের হয়ে কলেজে চলে গেল। কলেজ ছুটি হয় বিকেল 3টায়, কিন্তু স্নেহার কেন যেন আজ একদমই বাড়িতে যেতে মন চাইছে না। সেখান থেকে নেহা একটা পার্কে চলে গেল। একা একা বসে আছে, কোনো কিছুতেই তার মন বসছে না। তখনই তার বাবা তাকে ফোন করে এবং জানতে চায় সে কোথায় আছে। তখন স্নেহা বলে সে আশেপাশেই আছে, সময় হলে বাসে চলে আসবে। তখনই তার বাবা তাকে বলতে থাকে তাড়াতাড়ি করে বাসে চলে আসার জন্য। স্নেহা বলে চলে আসবে এই বলে ফোনটা রেখে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু স্নেহার তবুও বাড়ি ফিরে যেতে মন চায় না। এদিকে তার বাবা একটু পরপর ফোন করে চলেছে। অবশেষে বাধ্য হয়ে সন্ধ্যার আগে আগে স্নেহা বাড়িতে চলে যায়। বাড়িতে যেতেই সে দেখতে পায় ড্রয়িং রুমে একটা ছেলে আর মধ্যবয়স্ক একজন লোক বসে আছে। স্নেহার বুঝতে বাকি রইল না এরাই সেই মানুষ। তারপরে স্নেহা তাদের সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে তার বাবা বলতে থাকে, কী ব্যাপার স্নেহা, তোমার আঙ্কেল আর রাফান এসেছে, তুমি তাদের সঙ্গে কথা বলছো না কেন? আব্বু আমার কাছে ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। এই বলে স্নেহা সেখান থেকে কোনো রকমে নিজের রুমে চলে গেল। রুমে এসে এই দরজাটা বন্ধ করে দিল। তার কোনো কিছুই ভালো লাগছে না। এদিকে নিজের মেয়ের এমন ব্যবহারে স্নেহার বাবা কিছুটা লজ্জিত বোধ করছেন। তখনই রাফান বলতে থাকে, আঙ্কেল কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি শিহা কেন আমার সঙ্গে কথা বলেনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি শিহার সঙ্গে ঠিক কথা বলে নেব। এই কথা বলে রাফান তখনই সেখান থেকে উঠে সোজা স্নেহার রুমে চলে গেল। স্নেহা রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করছিল, কিন্তু স্নেহা দরজা খুলছিল না। তাই বেরিয়ে থেকে এসে বলতে থাকে, হ্যালো, এক্সকিউজ মি, প্লিজ দরজাটা খুলুন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তাই বাইরে থেকে এসে বলতে থাকে। স্নেহা তখন অপারক হয়ে দরজাটা খুলে দেয়। তখনই রাফান রুমের ভিতর প্রবেশ করে। রাফান রুমে ঢুকে রুমটা একটু ভালো করে দেখে নিল। রুমটা রাফানের বেশ পছন্দ হয়েছে। মেয়ে মানুষের রুম, মেয়েদের রুম খোলা সবসময়ই সাজানো থাকে। মেয়েদের রুমগুলা সবসময়ই সাজানো গোছানো থাকে, তাই স্নেহা রুমটাও ভালোভাবে সাজানো ছিল। রাফান রুমের চারপাশটা একটু ঢেকে নিয়ে তারপরে ধপাস করে স্নেহার বিছানার উপর বসে পড়ল। এটা থেকে স্নেহা কিছুটা রেগে গেলেও সেটা প্রকাশ না করেই থাকলো। নিজেকে কন্ট্রোল করে নিয়ে স্নেহা রাফানকে বলে, কি বলবেন বলুন, আমি এখন পড়তে বসবো, সামনে আমার এক্সাম আছে। আরে তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আমি তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে এসেছি। তুমি তো জানি তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হতে চলেছে। তাছাড়া আমি তো তোমার বাবার সঙ্গে বলেই দিয়েছি 1 সপ্তাহের মধ্যে বিয়ে কাজ শেষ করে তোমাকে নিয়ে লন্ডনে চলে যাব। তাই এখানে আর পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ওখানে গিয়ে পড়াশোনা করবে। সেটা তো শুধুমাত্র আপনি আপনার মতামতটা প্রকাশ করেছেন, কিন্তু আপনি কি একবারও আমার মতামতটা জানতে চেয়েছেন? আমি আরও আপনাকে বিয়ে করতে চাই কিনা, আদৌ আপনার প্রস্তাবে রাজি কিনা? এখন তোমার মতামত জানতে চাওয়ার কি আছে? তুমি মেয়ে মানুষ, তোমার বাবা তোমাকে যার হাতে তুলে দিবে তোমাকে তার সঙ্গেই থাকতে হবে, এটাই তো নিয়ম। আপনি ভুল ভাবছেন মিস্টার রাফান। যাই হোক, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনি চুপচাপ এখান থেকে চলে যান। এ বলে স্নেহা রাফানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। এদিকে রাফান প্রায় 1 ঘন্টা যাবৎ স্নেহা রুমে বসে রইল, কিন্তু স্নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে হলো না। তাই রাফান বাধ্য হয়ে এখান থেকে চলে গেল। এদিকে তাতেই কি সমস্যা মিটে যাবে? না, মিটবে না তো। স্নেহা রাজি হয় তাতেও রাফানের কিছু যায় আসে না। স্নেহা রাজি নয় তাতেও রাফানের কিছু যায় আসে না, কারণ স্নেহা দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী। তাই রাফান প্রথম দেখাতে স্নেহাকে পছন্দ করে ফেলেছে। তাই রাফান স্নেহার আব্বুর সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে বলে। আব্বু স্নেহাকে বিয়ে দিতে পারলেই যেন বাঁচে। তাই তিনি রাফানকে বললেন তিনি 3 দিনের মধ্যেই বিয়ের সমস্ত ব্যবস্থা করবেন। আর এই কথাটি আড়াল থেকে শুনে নেয় স্নেহা। তারপর সে নিজের রুমে গিয়ে বসে থাকে আর চিন্তা করতে থাকে কিভাবে কি করবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে বাড়িতে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল সোজা রাফির বাড়ির সামনে। কিন্তু বাড়িতে প্রবেশ করবে কি করে সেটাই তো এখন দেখার বিষয়।
বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এসে ওয়াশরুমের পাইপ পেয়ে ছাদের উপরে উঠে গেল এবং সেখান থেকে এসে যাই রাফির রুমে চলে গেল। রাফি তখন নিজের রুমে বসে আনমনা হয়ে কিছু একটা ভাবছিল। স্নেহাকে দেখে সে একদম ভূত দেখার মতো চমকে উঠল। আর তখনই চিৎকার দিতে যাবে ওই মুহূর্তে স্নেহা রাফির মুখ চেপে ধরে আর বলতে থাকে, দেখো একদম চিৎকার করো না, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। এই বলে স্নেহা রাফির রুমের দরজাটা বন্ধ করে দেয় ভিতর থেকে। আর তারপর রাফির পাশে বসে সবকিছু খুলে বলে। সব কথা শুনে রাফি একদম কান্না করে দেয়, কারণ সেও স্নেহাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু তার আম্মুর জন্য কোনো কিছু বলতেও পারছে না আর করতেও পারছে না। তার আম্মু স্নেহাকে মেনে নিতে চাইছে না। তাই রাফি স্নেহাকে বলে, দেখো, তোমাকে তো আমার আম্মু মেনে নিতে চাইছে না, তাহলে এখন কি করব তুমি সেটা বলো। দেখো তুমি কোনো চিন্তা করো না, কারণ আমাদের দুজনের ভালোবাসা সত্য, তাই আমাদের ভালোবাসার জয় হতেই হবে। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, আর তুমি শুধু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে, তাহলেই হয়ে যাবে। এরপরে স্নেহা নিজের সমস্ত পরিকল্পনা রাফিকে খুলে বলল। আর তারপর চুপচাপ রাফির রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজ স্নেহার বিয়ে, সবকিছুর আয়োজন করা হয়েছে। কাজী সাহেব আসতে আর আধা ঘন্টার মতো বাকি আছে। তখন স্নেহা তার এক বন্ধুকে নিয়ে তার হবু বর মানে রাফানকে নিজের রুমে ডেকে পাঠায়। রাফানকে ডেকে পাঠিয়ে যেটা শুনে রাফান অনেক বেশি খুশি হয় আর দৌড়াতে দৌড়াতে স্নেহার রুমে চলে গেল। স্নেহার রুমে যেতেই বন্ধ করে দিল। তখন বলতে লাগলো, আরে তখন তো আমাকে বিয়ে করতে চাইলে না, আর এখন কিছুক্ষণের মধ্যে এই বিয়েটা হয়ে যাবে, তারপরও তোমার তাড়া সইছে না? তারা সইবে কি করে? তোমার মতো হ্যান্ডসাম আর গুড লুকিং একটা ছেলের সঙ্গে যদি বিয়ে ঠিক হয়, তাহলে কি আর নিজেকে কন্ট্রোল রাখার উপায় আছে নাকি? এরপর স্নেহা রাফানকে আরও বেশ কিছু ইমোশনাল কথা বলে তাকে ইমোশনাল করার চেষ্টা করে। এদিকে রাফান তো খুশিতে একদম বাকবাকুম। যে মেয়েটা তার সঙ্গে কথাই বলতে চাইতো না, আর সেই মেয়েটা কিনা এখন বিয়ের আগেই তার সঙ্গে সময় কাটাতে চাইছে, এটা তো তার কাছে মেঘ না চাইতেই বৃষ্টি হবার মতো অবস্থা। তাই সে নিজের থেকে স্নেহার দিকে এগোতে থাকে। সে স্নেহাকে জড়িয়ে ধরবে, তখনই স্নেহা তার পিঠে একটা সুই ঢুকিয়ে দেয়। ব্যাস হয়ে গেল কাজ। রাফান ওই মুহূর্তেই অজ্ঞান হয়ে ওই জায়গায় পড়ে গেল। তখনই স্নেহা তার বন্ধুর সহযোগিতা নিয়ে রাফানের বডিটাকে তার রুমের আলমারির ভিতরে ঢুকিয়ে দিল। অপরদিকে রাফান স্নেহার সঙ্গে দেখা করতে এসেছে, এই বিষয়টা বাড়ির অন্য কেউ জানতো না, তাই এটা তাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। এদিকে কাজী সাহেব চলে আসলেন। বিয়ের সময় হয়ে গেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের বাঙালির একটা প্রবাদ আছে, বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেলে মেয়েদের অমঙ্গল হয়। স্নেহার আব্বু এবং রাফানের আব্বু দুজনই রাফানকে তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু কোথাও রাফানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে স্নেহা রাফানের শরীরে যে ইনজেকশন ঢুকিয়ে দিয়েছে, সেটাতে রাফানের আগামী 2 দিনের মধ্যেও আর জ্ঞান ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাই স্নেহা অনেকটাই নিশ্চিন্ত। এদিকে দেখতে দেখতে গিয়ে বিকেল হয়ে গেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু রাফানের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। তাই স্নেহা তার আব্বুকে বলতে লাগলো, দেখো, প্রথমে আমি বিয়েটা করতে চাইছিলাম না, কিন্তু তারপরেও তোমরা জোর করে আমার বিয়ের সব কিছু ঠিক করলে, কিন্তু এই মুহূর্তে পাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি বিয়ে না করে কোথাও যাচ্ছি না, আমি আজকেই বিয়ে করব। এই কথা শুনে স্নেহার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন, কারণ তিনি এই মুহূর্তে স্নেহার জন্য পাত্র কোথায় পাবেন। তাই তিনি স্নেহাকে বলেন, মা, এই মুহূর্তে তোর জন্য পাত্র কোথায় পাবো? দেখি রাফানকে খুঁজে পাওয়া যায় কি না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি ঠিক 1 ঘন্টার মধ্যে বিয়ে করতে চাই। আর যদি 1 ঘন্টার মধ্যে আমাকে বিয়ে না দাও, তাহলে সারা জীবনের জন্য কোনো দিন আমাকে বিয়ে দেওয়ার কথা মুখে আনতে পারবে না। স্নেহার আব্বু তখন পড়ে যান মহাচিন্তায়। কী করবেন তিনি কিছুই বুঝতে পারে না। তখনই হঠাৎ মনে পড়ল রাফির কথা। তাই তিনি আর এক মুহূর্তও দেরি না করে সোজা রাফির বাড়িতে চলে গেলেন। রাফির আম্মু ওই মুহূর্তে বাড়ি ছিল না, কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। তাই তিনি ওই সুযোগটাকেই কাজে লাগালেন, কারণ রাফির আম্মু বাড়িতে থাকলে রাফিকে কোনোভাবেই তার সঙ্গে আনতে দেবে না। পাকা বাড়িতে যে রাফিকে নিয়ে তিনি নিজের বাড়িতে চলে আসেন, আর তারপর বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হয়। এদিকে রাফির আম্মু ততক্ষণে বাড়ি চলে এসেছে। অপরদিকে স্নেহা আর রাফি দুজনেও বিয়ের কাজ সম্পন্ন করে রাফির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাফির আম্মু বাড়িতে এসে রাফিকে কোথাও দেখতে না পেয়ে সারা বাড়ি খুঁজতে থাকে। তখনই হঠাৎ তিনি কলিং বেলের শব্দ শুনতে পান। কলিং বেলের শব্দ শুনে তিনি দরজা খুলেন, আর তখনই দেখতে পান স্নেহা আর রাফি দুজনেই নববরবধূ সাজে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মাথায় রক্ত উঠে গেল, আর তিনি বলতে লাগলেন, রাফি, এসব আমি কি দেখতেছি? শাশুড়ি মা, এখন আর আপনি চাইলেও আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে। শেষে আমি এখন এই বাড়ির পুত্রবধূ। এই মেয়ে, আমি তোমার সঙ্গে কথা বলছি না।
আমি তো কবেই তোমাকে বলে দিয়েছি আমি তোমার সঙ্গে যে কোনো কথা বলতে চাই। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। এই বলে রাফির আম্মা আবারও রাফিকে একটা ধমক দিয়ে জিজ্ঞাসা করে। তখনই রাফিও সবকিছু স্বীকার করেছে, স্নেহাকে বিয়ে করে নিয়ে এসেছে এবং এই বাড়ির পুত্রবধূর মর্যাদা দিতে চায়। তারপর রাফি তার আম্মুকে রিকোয়েস্ট করতে থাকে তিনি যেন স্নেহাকে মেনে নেন এবং বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে ঘরে তুলেন। রাফির আম্মু তখন বেশ কিছুক্ষণ চুপ করে চিন্তা করতে থাকেন তিনি কি করবেন। অনেকক্ষণ চিন্তা করার পর তিনি রাফি এবং স্নেহাকে বাড়ি তুলে নেন, কারণ নিজের একমাত্র ছেলে বলে কথা, ছেলেকে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। আর ছেলে যদি বাড়িতে থাকে তাহলে তো ছেলের বউকে বাড়িতেই রাখতে হবে। রাফির আম্মু দুজনকেই বরণ করতেই স্নেহা আর রাফি দুজনেই তার আম্মুকে সালাম করে এবং তার আম্মু তখনই তাদের দুজনকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেন আর বলতে থাকেন, দেখ, তোদের জীবন এত ঝড়ঝাপটা, আসলেও তোদেরকে কেউ আলাদা করতে পারেনি। তাই আমি চাই সারা জীবন তারা এভাবে ভালো থাকিস। দুজনে কখনোই কেউ কাউকে ছেড়ে যাস না, এটাই তোদের কাছে আমার প্রত্যাশা। স্নেহাও তখন তার শাশুড়ি আম্মুকে জড়িয়ে ধরে কথা দেয় সে কখনোই রাফিকে এবং রাফির ফ্যামিলিকে ছেড়ে যাবে না। তাদের যত খারাপ সময় আসুক না কেন সে সারা জীবন রাফির পাশেই থেকে যাবে এবং ভালোবাসলে ভালোবাসার মর্যাদা দিতে হয়, এটা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাদেরকে নতুন একটা সুন্দর গল্প লিখতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।